হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আ কলিজা কিভাবে আমি ভুনা করলাম সেটা। তো কলিজা হয়তোবা অনেকে অনেকভাবেই ভুনা করেন। কিন্তু দেখা যায় কলিজার মধ্যে যে একটা গন্ধ থাকে বা অনেকে রান্না করার পরে কালো হয়ে যায়, সেইটা যেন না হয় সেইজন্য কিছু পদ্ধতি অবলম্বন করলে সেটা আর মাংস রান্না করার পরে কালো হয় না, কালারটা খুবই সুন্দর আসে। তো আমি কিভাবে করলাম একটু দেখেন। ১ম এ কলিজাগুলো কেটে নিয়ে আমি একটু ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এগুলোকে একটু ভিনেগার দিয়ে আমি কলিজাগুলোকে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। তো আপনারা ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখবেন। তো ভিজিয়ে রাখার পরে তারপরে যেটা করতে হবে কলিজাগুলো আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু ভিনেগার দিয়ে ভিজাতে হবে। ওর মধ্যে রক্ত-টক্ত যেন না থাকে। তো তারপরে যেটা করতে হবে চুলোতে গরম পানি দিতে হবে। দিয়ে পানিটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি সেই কলিজা যেগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো একটু আ এর মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে কিছুক্ষণ একটু জাল দিয়ে নিব। সো কিছুক্ষণ জাল দেওয়ার পরে যেটা হবে যে কলিজার মধ্যে অনেকে জানেন কিনা যে একটা উপরে একটা আবরণ থাকে। সেই আবরণটা তুলে ফেলতে হবে। ওই আবরণটা যদি থাকে রান্না করার সময় কলিজাটা অনেক শক্ত হয়ে যাবে। আর খেতেও ভালো লাগে না। তো সেই কারণে এইভাবে যদি আমি কিছুক্ষণ বেশিক্ষণ না ২-৩ মিনিট যদি আমি ফুটন্ত গরম পানির মধ্যে কলিজাগুলো দিয়ে একটু রেখে দিব। আ তো রেখে দেওয়ার পরে গরম অবস্থাতেই যদি আমি এই যে হাত দিয়ে দেখেন এভাবে করলেই জাস্ট উপরে যে চামড়াটা সেটা চলে আসবে। গরম অবস্থাতেই এটা করতে হবে। কারণ ঠান্ডা হয়ে গেলেই সেটা আর উঠতে চাবে না। তো একদম ইজি জাস্ট একটা টান মারলেই ওটা উঠে যাবে। এই যে এভাবে উঠে গেলে তখন ওইটা নিয়ে আমি আবার ২-৩ বার করে কলিজাটা ধুয়ে নিব। তাতে কি হবে কলিজার যে বজ্র বা কোনো রকমের গন্ধ কোনো কিছুই আর থাকবে না। সবকিছুই চলে যাবে। তারপরে আমি কলিজাটাকে ভুনা করব। সো এভাবে সবগুলো কলিজারই আমি তুলে ফেলে দিয়েছি। এই যে অনেক ইজি একদম মানে টান দিলেই উঠে চলে যাবে। গরম, গরম অবস্থায় যদি করে দেন এভাবে পরিষ্কার করে না হলে ওটা না। তো এখন আমি এটাকে কলিজা ভুনা করব। ভুনা করার জন্য আমি ১ম এ একটা কড়াই নিয়ে নিয়েছি প্যানে। তো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে যে এর মধ্যে আমি পেঁয়াজ তো আগেই কুচি করে রেখে দিয়েছি, পেঁয়াজ, রসুন। তো আমি এর মধ্যে পেঁয়াজ, রসুন দিয়ে নিব। তো তেলটা গরম হলে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন হওয়ার পরে এর মধ্যে আমি লবণ দিয়ে দিব। আসলে আ মসলার কলিজা ভুনাতে একটু তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয়। আর পেঁয়াজের যেহেতু ভুনা করব সো পেঁয়াজের পরিমাণটাও একটু বেশিই নিয়েছি। এরপরে এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি। তার মধ্যে দিব হলো হলুদ গুঁড়ো। তার মধ্যে এই যে আমি কিছু গরম মসলাও দিয়ে দিয়েছি। দারচিনি, লং, এলাচ। তো আস্ত এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়ছি। তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিব মরিচ গুঁড়ো, তারপরে এটা আপনাদের পর্যায়ক্রমে যেগুলো ভুনাতে দেয়। এর মধ্যে আমি তেজপাতাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো। তার মধ্যে আসলে হলুদ, মরিচ, লবণ এগুলো কে কতটুকু দিবেন এটা আপনাদের স্বাদের উপর নির্ভর করে। কেউ ঝাল বেশি খায়, কেউ কম খায়। কেউ আবার মানে স্বাভাবিক খায়। তো ওইটা আসলে যার, যার পরিমাণ মতো দিয়ে দিবেন। তো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সাথে আমি দিয়ে একটু করে কষাচ্ছি। পেঁয়াজের যে মসলার গন্ধটা যেন চলে যায়। এরপরে আমি এর মধ্যে ধনিয়ার গুঁড়ো দিব, একটু জিরার গুঁড়া দিব। আর একটা মসলা যেটা আমি সব রকমের গরম মসলা দারচিনি, এলাচ, লং, তেজপাতা, জিরা সবকিছু একসাথে করে একটা ব্লেন্ড করে রাখি। ওই মসলাটা আমি যেকোনো মাংস রান্না করলে তার মধ্যে একটু দিয়ে দিই। এরপরে আমি দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, একটু জিরা বাটা। বাটা মসলাগুলোও দিয়ে দিব। যেহেতু এটা ভুনো করব তো এর মধ্যে মাংসগুলো পেঁয়াজগুলো কষাচ্ছি। তার মধ্যে আমি যে মশলাটা করে রেখেছিলাম আমি ওই মশলার গুঁড়াটাও একটু দিয়ে দিব। ওই মশলাটা সবগুলো গুঁড়া মশলা একসাথে করা স্মেলটা সুন্দর আসে মাংসের মধ্যে এটা দিলে যেকোনো। তো তারপরে আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। হালকা একটু পানি দিব এর মধ্যে।
তো পানি দিয়ে কষানো হয়ে গেলে আমি যে আমাদের কলিজাগুলো আগেই সবগুলো পরিষ্কার করে চামড়া ছিঁড়ে রেখেছিলাম, চামড়া ধোয়ার পরে ওগুলোকে আমি আবার একটু ধুয়ে নিয়েছি 2-3 বার। সো ধোয়ার পরে আসলে ওর মধ্যে আর কোনো রকমের রক্ত বা কোনো গন্ধ কোনো কিছুই থাকবে না। তারপরে আমি এগুলোকে একটু পেঁয়াজগুলো কষা হয়ে গেছে, এর মধ্যে আমি এখন সেই কলিজাগুলো যেগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম সেই কলিজাগুলো এর মধ্যে দিয়ে দিব। তো দিয়ে কিছুক্ষণ পরে কষাতে থাকবো। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ কষাবো। কষাতে আসলে সিদ্ধ হতে যেটা সময় লাগবে, কষানোর পরে যেটা ঢাকনা দিব, কিছুক্ষণ দিয়ে আবার মাঝে মাঝে নেড়ে দিব। এভাবেই আমি কষাতে থাকবো। এই যে আমি কষাবো, আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো, তারপরে দেখবো যেন লেগে না যায়। এভাবে করে বারবার কষিয়েছি। তো আসলে আমার রান্না করে দেখতেও অনেক ভালো লাগছে, কারণ আমি তো রান্না করে খেয়ে ফেলেছি। অনেক মজা হয়েছে এতে। তো এই যে এভাবে কষাচ্ছিলাম। তারপরে আমি এর মধ্যে আপনারা জানি না বাজারে এখন শীতকাল যেহেতু নতুন আলু উঠেছে, আলু খান কিনা কলিজাতে, কলিজাও ভুনা করা যাবে। কলিজা ভুনা করলে এর মধ্যে পানি দিয়ে দিতে হবে, আর কিছু দেওয়ার দরকার নেই। আর কিন্তু যদি কেউ আলু দিতে চান, যেমন আমি একটু আলু দিলে আমার কাছে মজা লাগে। তো আমি কী করেছি, আগেই কিছু আলু কেটে রেখে দিয়েছিলাম ধুয়ে। তো আমি এখন কলিজাগুলো যখন কষানো হয়ে গেছে, এই যে অনেক সুন্দর কষানোর পরে কালারটা খুব সুন্দর চলে আসছে। এখন এর মধ্যে আমি যে আলুগুলো কেটে রেখে দিয়েছি ধুয়ে, সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আরও কিছুক্ষণ কষাবো, তার মধ্যে একটু পানি দিয়ে। তারপরে আমি জানি না যে আপনারা মানে এরকম এর মধ্যে টক দই দেন কিনা। যদি এরকম রান্না, যেমন হাঁস বা এই টাইপের কলিজা ভুনা বা একটু যদি টক দই দেওয়া যায়, তাহলে তার কালারটা আসলে অনেক সুন্দর আসে। তো আজকে আমি এই কলিজা ভুনার মধ্যে একটু দই দিয়ে দিব, টক দই। মানে কালারটা খুবই সুন্দর আসবে। এই আর কি, এমনিতেই কালারটা আসছে। এভাবেও কেউ যদি টক দইটা না দিতে চান, অ্যাভয়েড করতে চান, তাতেও কোনো প্রবলেম নাই। দেখেন কালারটা কষানোতে অনেক সুন্দর আসছে এবং খেতেও অনেক মজা হয়েছে। তারপরেও যদি কেউ দিতে চান সেটা ভালো। তো একটু পানি দিয়ে আমি আবারও কষাবো অনেকক্ষণ ধরে। কষানোর পরে আমি কিছুক্ষণ রেখে দিব ঢাকনা দিয়ে। ঢাকনা দিয়ে রাখার পরে আমি যেটা করব, এর মধ্যে আমি কিছু অল্প টক দই দিয়ে দিব। টক দইটাও সেটা আপনাদের পরিমাণ মতো, খুব বেশি দেওয়ার দরকার নেই। অল্প একটু দিলেই আসলে কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। অনেকের হয় যে মানে একটু কালচা কালচা কালার আসে, সেটা দেখতে ভাল লাগে না বা খেতে আসলে আগে যেটা বলে যে আগে দর্শনধারী পরে গুণবিচারী। সব কিছু যেটা দেখতে সুন্দর সেটা খেতেও সুন্দর, সবাই তাই বলে। তো সেইটা যদি মানে কালারটা সুন্দর আসবে যদি এর মধ্যে টক দই দেন। তো এভাবে কষাতে কষাতে দেখেন অনেক খুবই সুন্দর আসছে। টক দই না দিলেও কালারটা কিন্তু ভালোই আসবে, যদি এই প্রসেসে আগে চামড়াগুলো ছিলে বা ওর রক্ত টক্ত সব বের করে ফেলা যায় এতে। তারপরও আমি আজকে এর মধ্যে কিছু অল্প একটু টক দই দিয়ে দিব। তো টক দই দেওয়ার পরে আমি এটাকে কষাবো। কষার পরে পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তারপরে তো নামিয়ে রাখবো। তো আপনারা এই যে আমি টক দই দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়বো। নাড়ার পরে কিছুক্ষণ, এই যে দেখেন কালারটাই অন্যরকম চেঞ্জ হয়ে গেল টক দই দেওয়ার সাথে সাথেই। মানে খুবই সুন্দর একটা কালার আসবে, মানে দেখতে কালচে আর রঙেরটা থাকবে না, মানে খুবই সুন্দর। তো কেউ যদি এটা না দিতে চান তাতেও কোনো প্রবলেম নাই। এটা কালার ভালো আসবে বা একটু টেস্ট অন্যরকম হবে, এটা না দিতে চাইলেও কোনো প্রবলেম নাই। আগের মতো কষিয়েও সেটা খাওয়া যাবে। তো এরপরে আমি আরেকটু পানি দিব, দিয়ে বসিয়ে রাখবো 5 মিনিটের মতো। যেহেতু আলু এবং কলিজা অনেকক্ষণ ধরে কষিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। সো আর কিছু অল্প একটু পানি দিয়ে আমি এটাকে রেখে দিব। তো আপনারা এভাবে একটু ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। এই যে এটা দিয়ে একটু বসিয়ে দিব।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর অবশ্যই এই প্রসেসে কলিজা রান্না করে খাবেন আশা করি। তো আহ, আমার জন্য দোয়া করবেন সবাই, ভালো থাকবেন। আবার পরবর্তী কোনো রান্নায় দেখা হবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।